হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক লং ভিডিও করব, যে আমরা তো সবসময় শর্টকাট রান্না দেখাই, আসলে কি এত শর্টকাট রান্না হয়? আজকে অনেক কথা বলবো এবং ভিডিও বানাবো। আজকে আমাদের বাসায় দুজন লোক আসবেন, হঠাৎ করেই জানতে পারলাম। আমি ওনাদের জন্য রান্না করতেছি। গরু মাংস নিয়ে নিলাম। আচ্ছা, যাই হোক, কি অবস্থা সবার, কেমন চলতেছে সবার, ইউটিউবিং কেমন চলতেছে? কারণ এটা হলো আমাদের সবচেয়ে বড় নিউজ আর কি, যে ভিডিওটা কেমন চলে সবার। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আসলে সবাইকে যদি সময় দিতে পারে তাইলে সবারই খুব ভালো চলে। আমি তো দেখি যে যারা অনেক বেশি শ্রম দেয় ভিডিওর পিছনে, ঠিক তাদের খুব ভালো মানে এগোতে পারতেছে আর কি। এটা সব কাজেই আসলে, চাকরি বলেন আর বিজনেস বলেন, এটাও চাকরি হিসেবে যদি ধরে নেয় তাইলে কিন্তু পরিশ্রম করতে হবে। আমি সব মশলা দিয়ে দিচ্ছি কারণ আমার গরু মাংসের অনেক অনেক রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, সেই জন্যে আর আলাদা করে মানে পরিমাণটা বলে দিলাম না। কারণ যেহেতু অনেক ভিডিও আছে, সবাই কিন্তু আসলে অত সবসময় মানে গরুর ভিডিও দেখতে পছন্দ করবে না। গরুর মাংসের ডাল ধুয়ে নিছি আমি, ডালটা আমি রান্না করি হলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি একসাথে দিয়ে বসিয়ে দিই, লবণ হলুদ দিব অবশ্যই। দুই চুলায় দুইটা রান্না বসাই দিব। যাই হোক, একটা চামচ লাগবে। আমরা আসলে সবসময় রান্নাটা এত সিম্পলি দেখাই যে আসলে কখনোই 10 মিনিট 5 মিনিটে রান্না করাটা পসিবল না। যখন লাইভ করব ইনশাল্লাহ, লাইভে রান্না বান্না হবে, তখন অবশ্যই মানে দেখতে পাবেন যে আসলে আমার নিজেরও কত টাইম লাগে রান্না করতে। এটা সবারই, শুধু আমার বললে ভুল হবে, কম বেশি সকলেরই। গরম মশলাটা কিন্তু আমার বাসায় তৈরি করা। আমি গরম মশলাটা সবসময় বাসায় করে রেখে দিই বেশি করে। লবণটা দিয়ে যদি মানে লবণটা বারবার না দিয়ে একটু 19-20 হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানে একটু একটু করে হলুদ মরিচ দেওয়া, আর বিশেষ করে মাংসের মধ্যে কিন্তু বিশ্রী হয়ে যায়। অনেকে দেখা যায় যে হলুদ মরিচটাও 2 বার 3 বার করে দেয়, যে প্রথমে একটু একটু দিয়ে তারপর দেখে যে কালার না হলে আবার দেয়। এটা সবচেয়ে বিশ্রী রান্না করা, কিন্তু সবচেয়ে বাজে রান্না বলবো আমি। কারণ হলো গরুর মাংস জিনিসটা, গরুর মাংস না শুধু মুরগির মাংস, গরুর মাংস এমন একটা রান্না, সেটা হলো মশলাটা যদি একসাথে দিয়ে বসানো যায় তাহলেই কিন্তু একেবারে ঠিকঠাক হয়। যেই আমরা করি কি যে ঠিক আছে ঝাল কম হলে আবার দিব, এই জিনিসটা করলেই বিশ্রী হয়ে যায়। যেমন হলো দেখা যায় যে হলুদটা কম হয়েছে, আমি পরে আবার হলুদটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা করলে সবচেয়ে বিশ্রী হয় আর কি আমার জানা মতে। হ্যাঁ, কারণ সবার তো আসলে রান্নার ধরনটা একরকম হবে না, সিস্টেম একরকম হবে না। কারণ হলুদের একটা বিশ্রী গন্ধ থাকে, ওইটা কিন্তু করা ঠিক না। আমি যা দিব মশলাপাতি একসাথে দিয়ে দিব, এটা একটু পর পর একটু দিলাম, এটা কেন হবে? এটা হলে তো ভালো হবে না রান্না। অনেকেই বলে যে রান্না ভালো হয় না, অনেক মানুষের কাছ থেকে, অনেকের বাসায়ও খেতে যাই যে ওইভাবে খেতে পারি না, রান্না ভালো হয় না সেজন্য খেতে পারি না। যে হলুদের গন্ধ থাকে, নাহলে মরিচের একটা গন্ধ, মরিচ যদি উঠানোর আগেও যদি এই যে পাউডার মরিচটা যদি দেয় তাহলে কিন্তু উঠানোর আগে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা সহ্য করা যায় না। হ্যাঁ, খাওয়া যায় না, মরিচের একটা কেমন জানি বিশ্রী গন্ধ হয়ে যায়, হলুদের গন্ধ হয়ে যায়। প্লাস হলো অনেকে উঠানোর আগে বাটা মশলাটা আর একটু কম হয়েছে, আদা বাটা রসুন বাটা কম হয়েছে মনে করে কি করে যে আবার উঠানোর আগে একটু একটু দিয়ে দেয়। এই যে আমি আলহামদুলিল্লাহ মশলা একসাথে দিয়ে দিছি, কালারটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে আমার কিন্তু আর কোনো মশলা লাগবে না এটার মধ্যে। যদি এভাবে করা যায়, একসাথে মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করা হয়, আমার মনে হয় না যে দ্বিতীয়বার মশলা দেওয়ার প্রয়োজন হবে। আর সবাই কিন্তু খুব চেটেপুটেই খাবে। যে আমি একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম, এটা হলো আমাদের মহিলাদের বা
যারা রাঁধুনি তাদের সবচেয়ে বড় একটা মানে কি বলবো পদ্ধতি আর কি, যে হাত ধোয়া পানিটা দেওয়া। এটা খারাপ কিছু না, এটা মশলার হাতেই ছিল। আর রান্না করে তো হাত মোছার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় সব সময়। আমি যে রান্না বসিয়ে দিলাম। এটা হলো কালো গোলমরিচ পাউডার, তাও আমি বাসায় করি, আমি সব কিছুই বাসায় করি ইনশাল্লাহ। এক চুলাতে গরুর গোশত বসিয়ে দিলাম, এক চুলাতে হলো ডাল বসিয়ে দিলাম, হতে থাকুক সুন্দর করে। আর ডালের মধ্যে এখন হলো লবণ দিয়ে দিব। ডালের কিন্তু আরেকটা মানে রান্নার গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো কি, ডাল উঠানোর আগে ঠিক 2 মিনিট আগে যে কাঁচামরিচটা যদি একটু স্লাইস করে দেওয়া যায় আর হলো ধনে পাতাটা যদি দেওয়া যায়, তাহলে সেই লেভেলের ডাল হয়। ডাল আর ভর্তা হলেই কিন্তু মানুষ ছেটে ফুটে খেতে পারে, কারণ কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আছে কাঁচামরিচের এবং ধনে পাতার। ওইটা যদি ওঠানোর আগ মুহূর্তে দিয়ে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই, অনেক মজা হয়। আমি একদম কিন্তু সন্ধ্যা মাগরিবের আজান দিয়ে ফেলছে, আমি একটু বের হয়েছিলাম, আমি বাসায় আসছি, এসে আমি মাংসটা ভিজাইলাম যখন শুনছি যে গেস্ট আসবেন। আমি কিন্তু এখনো গোসলও করি নাই, কারণ আমি একটু কাজে বের হয়েছিলাম। যাই হোক, যখন শুনছি যে লোক আসবে বাসায়, তখন পুরো ঘরটা ঝাড়লাম এবং ঝাড়ু দিলাম। একটু মাকড়সা হয়েছিল, ওইটাও ঝাড়ছিলাম, ঝেড়ে তারপর পুরো ঘরটা ঝাড়ু দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর এখন রান্নাটা বসাইছি। আমি কিছুক্ষণ পরে যখন ঝোল দিয়ে দিব তখন গোসল করে ফেলবো। আজকে থেকে তো সব খুলে দিয়েছে, লকডাউন উঠে ফেলছে। যাই হোক, সবাই সতর্ক থাকবেন। লকডাউন তুলে দিছে মানেই এটা নয় যে আমরা একেবারেই মানে সুস্থ হয়ে গেছি। সবাই সবার মতো করে আসলে চলতে হবে, কিছু করার নেই। আজকে আমি আরেকটা মজার রান্না করব, সেটা হলো করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আগে এগুলো হয়ে যাক, তারপর ভাত আর করলা ভাজি করব। আমি যদি এখন এই মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত যদি আমি ভিডিও বানাই তাহলে 2 ঘন্টা হয়ে যাবে। যে আমরা তো সবসময় 10 মিনিট 15 মিনিটের একটা ভিডিও পোস্ট করে দেই যে 10 মিনিটে রান্না হয়ে গেছে, আসলে কখনোই হয় না। প্রেশার কুকারে দিলেও কিন্তু 10 মিনিটে রান্না হয় না। আমরা হয়তো বা 10 মিনিট করে নেই আর কি ভিডিওতে। যাই হোক, সবার মানে আমাদের বিশেষ করে আমরা যারা ইউটিউবিং করি, আমরা তো এটাকে প্রফেশনালভাবেই নিছি যে এটা আমাদের চাকরি। হ্যাঁ, তো এটা যদি মনে করি, আমি এখানে গরম পানি করে রেখে দিছি আগে, আমরা যদি এটা মনেই করি যে এটাই আমাদের চাকরি, তাহলে কিন্তু আমাদেরকে ওই বুঝে সময় দিতে হবে। যেমন আমরা একটা বসের আন্ডারে যদি কাজ করতাম, তাহলে কিন্তু সেখানে আমাদের নিয়ম মতো অফিসে ঢুকতে হতো, নিয়ম মতো করে অফিস থেকে বের হইতে হতো। এখন আমরা যেহেতু নিজেরাই নিজেদের বস, তাহলে আমরা নিজেদেরকে নিজেরা ওইভাবে টাইম ফিক্স করে দিতে হবে যে আমি এইভাবে করব কাজ, ওইভাবে এগিয়ে যাব। ইনশাল্লাহ সবাই একদিন আগে পরে সফল হবে। আমি প্রথমে কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। আলহামদুলিল্লাহ এখন তো আমি আমার 1K হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মনিটাইজেশন আমার ওয়াচ টাইমটা একটু বাকি আছে, সামান্য কিছু বাকি আছে, ওইটাও হয়ে গেলে ইনশাল্লাহ মনিটাইজেশন হবে। ইনশাল্লাহ আমারও একটা নিজের পরিচয় থাকবে। এটা আসলে সবারই স্বপ্ন, আমার আপনার আমাদের সবারই স্বপ্ন। ইনশাল্লাহ আমি দোয়া করি সবারই স্বপ্নটা পূরণ হোক, সবাই একটু একটু করে এগিয়ে যাক, সবাই সবাইকে সময় দিতে হবে, সবাই সবার সাথে কাজ করতে হবে। আর দয়া করে একটা কথা, যারা প্রতিদিন ভিডিও 3টা 4টা করে দেন, প্লিজ আসলে 3টা 4টা ভিডিও একদিনে দিয়ে আপলোড করে মানে অপেক্ষা করবে যে হয়তো ওই আপুটা আমার ভিডিওটা দেখবে, হয়তো ওই আপুটা আমার কমেন্ট করবে। আসলে 7টা ভিডিও 5টা ভিডিও 3টা ভিডিও একদিনে দেখা সম্ভব না, 2টা দেখাও সম্ভব না।
প্রতিদিন একটা ভিডিও দেখাই সম্ভব, আবার যারা অনেকদিন পর পর ভিডিও দেয় ওদের চিন্তা ভাবনা আলাদা। যেমন আমি অনেকদিন পরে ভিডিও দিই, মিনিমাম 3 দিন 4 দিন পরে ভিডিও দিই। আমার একটু প্রবলেমের কারণে আমার ইউটিউবে হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিয়েছে, যার কারণে আমি আগের দিন একটা ভিডিও দিয়ে পরের দিন রাত্রে আবার ভোর রাত্রে একটা ভিডিও পোস্ট করতে হয়েছে আবার, ওই প্রবলেমটা সলভ করার জন্য। এটার জন্য আমি একেবারেই দুঃখিত। আমি আসলে এত বেশি ভিডিও দিয়ে কাউকেই মানে আমি বিরক্ত করি না, যতটুকু পারি সবাইকে হেল্প করি, সবার ভিডিও 2 মিনিট 3 মিনিট দেখি। এই জন্য আমি আসলে প্রতিদিন সবার ঘরে যেতে পারি না। আমি যদি 100 জনের ভিডিও দেখি আমার 200 মিনিট টাইম লেগে যায়। আমার ধনে শেষ হয়ে গেছে, আজকে ধনে আনতে হয়েছে। আজকে মোটামুটি দোকানপাট কিছু কিছু খোলা। অনেক কিছুই কেনা লাগতো, এতদিন কিনতে পারিনি লকডাউনের জন্য, নিজের ইচ্ছাকৃতভাবেও বের হই নাই। আমি তো ভাবছিলাম 1 কোটা হয়ে যাবে, এখন দেখি যে না 1 কোটা হয় নাই, একটু ফারাক রয়ে গেছে। আমার ডাল উতরাচ্ছে ওই পাশে, আর এই পাশে তো মাংসটাতে একেবারে সুন্দর করে বলক আসছে। এই যে দেখেন, আমি যে কালারের কথা বলছিলাম, যে আমি ভুল কিছু বলছি কিনা, যে যারা রান্না করে প্রথম একটু উল্টাপাল্টা হয়, প্রথম হয়তো আমারও অনেক কিছু হইতো না, বাট আমি যতটুকু জানি আমার শুরু থেকেই রান্নাটা মজা হইতো, সবাই খুব প্রশংসা করতো। কারণ আমার বড় বোনের হাজব্যান্ড যেহেতু ভাইয়ার পলিটিক্স করে, ভাইয়ার সাথে অনেক মানুষ বাসায় আসতো, আর ওনাদেরকে খাওয়াতে হতো। ঢাকার বাসার কথা বলতেছি, ওনাদেরকে খাওয়াতে হতো, যে তখন আমি বেশিটা রান্না করতাম। সবাই খুব প্রশংসা করতো যে রান্না খুব মজা হয়েছে, আপু রান্না করতো। আমার বোন আবার বড় হলে কি হবে, ওর রান্নার কোনো আইডিয়াই ছিল না। ও ছোটোবেলা থেকেই কখনো রান্না করেনি, আম্মা কখনো রান্না করতে দেয়নি, যে সবসময় আম্মা বলতো ও পারবে না। আমার একটাই ধারণা ছিল যে ও রান্না করতে পারবে না, এই জন্য ছোটোবেলা থেকেই ওকে দিয়ে অত রান্না করা মানে হতো না। এখন আলহামদুলিল্লাহ অনেক এক্সপার্ট হয়ে গেছে, এখন সব কিছুই রান্না করতে পারে। তো তখন থেকে আমার রান্না ভালোই হতো, ওইটা করতে করতে আইডিয়া হয়ে গেছে, অনেক বেশি আইডিয়া হয়ে গেছে। রান্নাটা আসলে সম্পূর্ণ হলো আইডিয়ার উপরে, যে যতটুকু আইডিয়া করে রান্না করবে তার রান্না ঠিক ততটুকুই মজা হবে। আমি সাগুদানা আনছিলাম, আরও আগেই, কিন্তু সাগুটা আনছিলাম আরও আগেই, ঈদের আগে আনছিলাম, যে রান্না করব বলে ডেজার্ট করব। কারণ তখন তো প্রচুর গরম পড়ছিল, গরমে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুব ভালো লাগে। এই জন্যে কিন্তু সময়ের জন্য আসলে দুঃখিত করতে পারিনি। যে বয়েমে নিয়ে নিয়েছি, চোখের সামনে রান্না করে থাকলে দেখা যায়, হাতের কাছে থাকলে সব কিছুই রান্না করা হয়, কিন্তু দূরে থাকলে ওইটা ওইভাবে আসলে রান্না করা হয় না। মাংসটা অনেক কষাবো, অনেক টাইম নিয়ে কষাবো আমি। আলু দিয়ে রান্না করবো, অবশ্যই আলু কেটে নিতে হবে। বাতাস আসতেছে বাহির থেকে, চুলাটা নিবু নিবু করতেছে আমার। অনেকদিন মশলার এলোমেলো হয়ে আছে, মশলাগুলো ঠিক করতে পারিনি, এই জন্য মশলাগুলো বের করছিলাম। আমি কথা বলতেছি আর মশলাগুলো প্যাকেট করতেছি আর কি। আমি এত মানে কৌটা কিনছি মশলাপাতি, তারপর আমার শর্ট পড়ে আছে, কেমনটা লাগে বলেন তো? এক একটা কৌটা 35 টাকা করে কিনছি, ছোট ছোট যেগুলো আগে মানুষ 10 টাকা করে কিনতো। কি অবস্থা মানুষের, মানে এত জিনিসপত্রের দাম বাড়ছে, কি বলবো আসলে। মানুষ যে কীভাবে কিনে খাবে, কি করবে না করবে আল্লাহ মাহবুদে জানে। একে তো হলো করোনা, লকডাউন, মানুষের চাকরি চলে গেছে, কখন যে কার আসলে বিপদ আসে মানুষ ওইটা চিন্তা করেই আসলে আতঙ্কিত হয়ে যায়, যে কার কখন
কোথায় থেকে কোন ডাক চলে আসে, কার চাকরি চলে যায় না, কার চাকরি হয় না, কেউ মরে যায়, কি যে একটা আতঙ্কিত সিচুয়েশন আজকে 2টা বছর মানুষ পার করতেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটা মন প্রাণ দিয়ে কামনা করি। এক প্যাকেট ছিল তো, যার কারণে এলোমেলো হয়ে গেছে। আমি যখন ঈদের আগে বাড়িতে গেছি গ্রামের জন্য মশলা টশলা যখন রেডি করছিলাম, তখন যা নেবার তা নিয়ে বাকিটা সব এক প্যাকেটে করে রেখে গেছিলাম, কিন্তু সবার জন্য আর আলাদা করি নাই। যাই হোক, আরও কৌটা কিনতে হবে, কিন্তু সমস্যা হয়েছে আমার রান্নাঘরে আর জায়গা হবে না, মানে নতুন কোনো কৌটা রাখার। আমি 2টা তাক কিনছি, তাও 2টা তাকেই হচ্ছে না, আমার এত কৌটা রাখছি। ইনশাল্লাহ আমি একদিন শেয়ার করব কোনো ভিডিওতে যে আমার কি কি মশলা রান্নাঘরে আমি হাতের কাছেই রাখি। আমি সব মশলাই রাখি, সস থেকে শুরু করে অনেক রকমের সস থেকে শুরু করে শাহি জিরা থেকে শুরু করে সব কিছুই রাখি। এরপরেও আসলে কখন কোনটা শর্ট পড়ে যায়, এটা আপাতত এটাতে রেখে দিলাম। কখন কোনটাতে শর্ট পড়ে যায় আসলে বলা যায় না। আমার আরো কিছু জিনিস রয়ে গেছে রাখার। যাই হোক, এদিকে রান্না 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 হচ্ছে। আজকে আমার ভিডিও আপনারা দেখতে দেখতে পুরা মাথা খারাপ হয়ে যাবে, আমাকে বকা দিতে দিতে শেষ হয়ে যাবেন। ব্যাপার না, যে যতটুকু দেখতে পারেন ততটুকুই দেখবেন। কি সুন্দর কালার আসছে, মানুষ রান্না করে মজা হবে না এটা কোনো কথা হইলো? এই যে কালার দেখেই মনে হচ্ছে যে রান্নাটা খুবই ওয়াও। এই যে এই রান্না কখনো খারাপ হতে পারে? কখনোই হতে পারে না। রান্না করাটাও একটা আর্ট, রান্না করতে জানতে হয়, শুধু তেল মশলা দিয়ে বসিয়ে দিলেই হয় না। আর আমার মনে হয় যে প্রত্যেকটা নারী তার ফ্যামিলি মেম্বারদেরকে ভালো করে মজা করে রান্না করে খাওয়ানো উচিত, এটা আমার কথা আর কি। কারণ নারীদের কাছ থেকে একজন পুরুষ চাই যে একটু ভালো কথা, একটু ভালোবাসা আর ভালো ভালো মজার মজার রান্না। এর বাহিরে আমার মনে হয় না কোনো পুরুষ খুব বেশি কিছু আশা করে আর কি। এটাতে হলো শাহি জিরা। আমি বললাম না আমার এত বয়াম, তারপরেও আমার শর্ট পড়ে গেছে। এই যে একটু দেখাচ্ছি, এখানে একটা খোপ রাখছি আমি, আরও কিছু মশলা আছে ওইগুলো আমি সরাই রাখছি। এই যে এখানে আরেকটা আছে সস, কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে অনেক টাইপের মশলা টশলা, অনেক টাইপের প্রয়োজনীয় জিনিস আছে। যাই হোক, এখন এতগুলার পরেও আমি আটাইতে পারতেছি না, আমার এত মশলা। আমার আজকে কেন জানি রোজা রোজা মনে হইতেছে, যে আমি মনে হয় অনেক টাইম কিছু খাই না, সেই জন্য আমার মনে হচ্ছে এখন রোজা চলতেছে। রান্না হলে খেয়ে ফেলবো, গোসল করতে হবে, খুব জরুরি কাজ ছিল গোসল করা। অনেক টাইম ধরে কিন্তু কষালাম, মাংস প্রায় সিদ্ধ হয়ে আসার মতো অবস্থায় আছে। এখন আমি আলু দিয়ে দিব। আমি আলু 4-5টা আলু দিছি, কারণ হলো বড় বড় সাইজের আলুই দিছি,
সকালে যেন রুটি দিয়ে খাওয়া যায়, এই জন্য আলুটা একটু বেশি দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে সবাই রুটি খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে। যদি থেকে যায় তাহলে তো থেকেই গেল। এই হইল কিছু, আহা আহা। ধুয়ে দিয়ে দিছি, একটা হাড্ডি পড়ে গেছিল। যাই হোক, এটা হয়ে যায় মাঝে মাঝে, যখন আমরা রেসিপি করতে যাই তখনও কিন্তু এরকম অফ ক্যামেরায় কত কিছু যে ঘটে যায়। অন ক্যামেরা থেকে অফ ক্যামেরার কাজ অনেক বেশি, অনেক বেশি। এবার এটা নিয়ে যাব ওই চুলায়, ডালটা নিয়ে আসবো এই চুলায়, কারণ আমার ডালটা ঠিক গরুর মাংসের সাথেই বসাইছি তো অনেক বেশি জোর দেওয়া হয়েছে। মশাইয়ের ডালটা কিন্তু অনেক বেশি জোর দিয়ে রান্না করলে মজা লাগে। আমাদের একটা ভাবি আছে, উনি এক পাতিল পানি দিয়ে 1 কাপ ডাল বসাবে, সেটা সিদ্ধ হতে হতে যখন তলায় চলে যায় প্রায় 3-4 জনে খেতে পারবে, এরকম পর্যায়ে ঘন হয়ে যায়, তখন গিয়ে উনি সেটাতে বাগার দেয়, মানে তেল দেয় আর কি। যাই হোক, অনেকে খুব পাতলা ডাল পছন্দ করে, অনেকে ঘন ডাল পছন্দ করে। আমি খুব বেশি পাতলাও পছন্দ করি না, আবার মশার ডালটা খুব বেশি ঘন হলেও ভালো লাগে না। ডিম দিয়ে রান্না করলে সেটা ঠিক আছে, যে ডিম দিয়ে ঘন করে যেটা করে, ডিম ডালের যে কারিটা করে, ওইটা ভালো লাগে, ওইটা বেস্ট। যেটা ডালটা একেবারে ঘন, অনেক বেশি ডাল দিয়ে করলে মজা লাগে। আমি এখন বাগার দিব। আমার এটা তেল শেষ হয়ে গেছে, তেল ঢুকাতে হবে এটাতে। মশারির ডালে কিন্তু সবসময় তেল অল্প দিয়ে বাগার দিব, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব, কেউ একটা দিয়েও বাগার দেয়। যাই হোক, এটাতে কেন বললাম যে একটু কম দেওয়ার জন্য তেল, ডালের মধ্যে তেল বেশি চকচকা হয়ে ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে। আর এইসব ননস্টিক পাইপ্যানগুলোতে কিন্তু তেল টানে কম, সেই ক্ষেত্রে কিন্তু পুরো তেলটাই থেকে যাবে এবং ডালে তেল দেওয়ার পরে সেটা বেশি থাকবে। ডালের মধ্যে যদি তেল বেশি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আসলে এক একজনের মানে রুচি এক এক রকম, আমার কাছে মনে হয় আর কি। আমি একটু সরিষা ফোড়ন দিব, সামান্য একটু দিব আর কি, সাইডে দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। আর একটু পাঁচফোড়নের একটু জিরা এবং দিয়ে দিলাম, এটা থাকে না পাঁচফোড়নে, ওইটা সামান্য দিয়ে দিলাম। ওইটার যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা আসলেই চমৎকার। পেঁয়াজ রসুন অনেকে একেবারে পোড়াই ফেললে কিন্তু দেখতে ভয় লাগে, মনে হয় যে কোনো একটা পোকা পড়ছে।
ডালে পুরন দেওয়া। আমি কিন্তু লক্ষ্য করছেন আমি এখনো কিন্তু মরিচ টরিচ কিছুই দেই নাই। ডালে তো কখনোই মরিচ পাউডার দিব না, মানে যে কাঁচামরিচ দেবো ওইটাও কিন্তু এখন দিব না। আমি ওখানে ঠিক আগ মুহূর্তে যখন একটু বলক আসবে, বলক আসার পরে দিব আর কি। এটা আমি একসাথে দিয়ে দিছি, কোনো কিছুই লাগবে না আর। হতে থাকুক, আমিও কাঁচামরিচ ধনেপাতা নিয়ে আসি। আমি কিন্তু এই যে ফ্রিজে একেবারে ডিপে কিন্তু এই কাঁচামরিচটা রাখছি, কালার কিন্তু একটুও নষ্ট হয়নি, একেবারে সবুজ সতেজ। তারপর হলো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে ধনেপাতা। ধনেপাতাটা একদিন বাইরে থাকলে পচে যায়, সেই জায়গায় আমি আজকে কয়েকদিন কিন্তু ধনেপাতাটা রেখে দিয়েছি। আমার ডালটা কিন্তু একেবারেই হয়ে গেছে, বলক আসছে সুন্দরভাবে। ধনেপাতা কিন্তু দিয়ে দিলাম। তারপর হলো বেশি আর কমাবো না ডাল, যতটুকু আছে অতটুকুই, মানে ঘন পাতলা দুইটা মিক্স করা। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু কোনা কাঁচা করে কাটলে হয় কি, মানে ঝালটা খুব একটা বের হয় না, ওইটা ভালো। যারা খুব বেশি ঝাল পছন্দ করে না তাদের জন্য ওইটা খুবই ভালো। দিয়ে দিলাম। হয়ে গেল আমার মজাদার ডাল। আজকে সব রেসিপি ফুল দেখাবো ইনশাআল্লাহ। দেখাচ্ছি কাছ থেকে। এই যে এই ডালটা দিয়ে কার না খেতে ইচ্ছা করবে। আমি চুলা কমিয়ে দিছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এখন হলো একটু কেন রাখছি, সেটা হলো কাঁচামরিচ থেকে যেন একটু ফ্লেভারটা বের হয়, সেই জন্য এখন একটা বলক আসলেই কিন্তু কাঁচামরিচের একটা টেস্ট চলে আসবে। আপু দেখলাম আজকে ভিডিও পোস্ট করছিল যে আপুটা সবসময় একটা নিয়মের মধ্যে রান্নাবান্না করতে হয়, ওনার একটা ছোলা মেবি মনে হয় ইন্ডিয়ার হবে ওই আপুটা। তো বললো যে আমার সব কিছু খুব নিয়ম করে রান্না করতে হয়, না হয় আমি কুলাতে পারি না কখনো। মানে এটা হয় আমি ওই পাশে ভাত বসিয়ে দিছি আর এই পাশে হলো আবার মাংসের পাতিলটা নিয়ে আসছি। আমার আলুটাও সুন্দর কষানো হয়েছে, এবার আমি ঝোল দিয়ে দেব। যেহেতু অনেক টাইম প্রায় 40-45 মিনিট ধরে আমি কষাইছি মাংসটা, সেহেতু আমার এখানে কিন্তু আর মাংস সিদ্ধ হওয়ার জন্য টেনশন নাই। যেটা করবো এখন সেটা হলো ঝোল দিয়ে দেবো। এটা কিন্তু আমি গরম করে রাখছি। গরুর মাংস সবসময় খেয়াল করে কিন্তু ঠান্ডা পানিটা দিবেন না, গরুর মাংসতে সবসময় একটু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন।
গরম পানিতে দিলে হয় কি মাংসটা সিদ্ধ হতে, তাড়াতাড়ি সিদ্ধ হতে বা মজতে সাহায্য করে। কিন্তু যখনই ঠান্ডা পানিটা আমরা তরতর করে ঢেলে দিই তখন কিন্তু দেখা যায় যে মানে সিদ্ধ হওয়া তো খুব পরের বিষয়, উল্টা দেখা যায় যে ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে ওঠে, তারপর সিদ্ধ হতে সময় নেয়। কিন্তু আমি ঝোলটা দিয়ে দিলাম একটু বেশি করেই, কারণ হলো ঝোলটা যদি আমার মজে জমতে মানে কমতে থাকে তাহলে টেস্ট আসবে অনেক মাংসের, সেই জন্য দিয়ে দিলাম। ইনশাল্লাহ বেশি কমাবো না খুব একটা, মাংসের সাথে যখন একেবারে মানে টইটুম্বুর হয়ে যায়, মিশে যায় আর কি, একেবারে কাছাকাছি হয়ে যায়, তখন আমি মাংসটা উঠে ফেলবো। আমার তো আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমার রান্না অনেকটাই হয়ে গেছে। এবার হলো করলা ভাজির জন্য প্রিপারেশন নিব। করলা ভাজির জন্য চিংড়ি মাছ বের করতে হবে। আগে হলো আমার বেসিংয়ে যেগুলো আছে দোয়াখালি এগুলো করে ফেলবো, কারণ আমরা সবসময় অফ ক্যামেরায় দেখাই যে আমরা কত তাড়াতাড়ি কাজ করে ফেলতে পারি, আসলে তা না, মহিলাদের অনেক কষ্ট হয়। কিন্তু বিশেষ করে রান্নাঘরটা গোছাতে মিনিমাম 1 ঘন্টা লেগে যায়। যেদিনেই কোনো স্পেশাল রেসিপি করি, আমি তো ভালো ভালো অনেক রেসিপি শেয়ার করছি, কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি, খিচুড়ি, তারপর হলো চাইনিজ, এই টাইপের যখন করি না তখন কিন্তু সত্যি অনেক টাইম লেগে যায়। হ্যাঁ, রান্নাঘর পরিষ্কার করতে, ধোয়া ফালা করতে করতে, কারণ তখন দেখা যায় যে অনেক কিছুর মধ্যে জিনিসগুলো শো করতে হয়, দেখাতে হয়, অনেক কিছু ধুতে হয়। হলো নর্মাল রান্না আমি যেহেতু নিজেদের খাওয়ার জন্য বা মেহমান যারা আসবে তারা পরিচিত মেহমানি, ওনাদের জন্য আমরা তো গুছিয়ে কোনো কিছু করা লাগবে না, যার কারণে মাংসটা ধুয়ে নিয়ে নিচ্ছি। 1-2টা বাটি ধরা বা 1-2টা কড়াই হয়তো বা একটু ধুইতে হচ্ছে। কিন্তু যখন আমরা কোনো স্পেশাল রেসিপি করি তখন আল্লাহরে আল্লাহ হাঁপিয়ে যাই, অফ ক্যামেরায় কাজ করতে করতে হাঁপিয়ে যাই। যারা এটা খুব ইজিভাবে নেয় তাদের জন্য সমস্যা না, কাজ করতে পারাটা হলো ভালো দিক। সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারাটা আসলে খুবই ভাগ্যের ব্যাপার, মানে এটা সবাই হয় না। আমি এখন যে বাসাটাতে আছি ওই বাসার একটা ভাবি নাকি ছিল আগে, আমি আসলে ওনাকে চিনি না, ভাবি বলেই আমি সম্বোধন করলাম। এত নোংরা মানুষ হয় কিনা আমার জানা নাই, এত নোংরা। আমি তো বাসায় উঠে এক প্রকার কান্নাকাটি শুরু করে দিছি, কারণ বাসায় উঠে আমার এগুলো পরিষ্কার করতে হয়েছে। দারোয়ান চাচা, আমাদের বাসায় 2টা দারোয়ান, তো দারোয়ান চাচারা বলল যে এত সুন্দরী মহিলাটা আপনি দেখলে মানে অবাক হয়ে যাবেন যে এত সুন্দরী মহিলা। কিন্তু আমি অবাক হয়েছি যে সুন্দরী শূন্য অবাক হই নাই, আমি অবাক হয়েছি এত খাচ্ছর মহিলা ছিল আল্লাহ, মানে এটা ভেবেই আমি খুব অবাক হয়েছি। মহিলারা এত অপরিষ্কার হয় নাকি, কোন জাতের মহিলা ছিল আল্লাহ জানে। কোন প্রজাতির মহিলা ছিল, মানুষের একটু ময়লা দেখলে শরীর কাটা দিয়ে যান, আর এগুলো যে কোন প্রজাতির মানুষ আল্লাহ মাহবুদে জান। মহিলাদের কাজেই তো পরিষ্কার রাখা সব কিছু। একটা পুরুষ সারাক্ষণ পরিশ্রম করে যখন ঘরে আসে তখন সে যখন দেখে যে সব কিছু খুব পরিপাটি সুন্দর, তখন তার মনটা এমনি সারাদিনের ক্লান্তি চলে যায়, মনটা খুশিতে ভরে যায়। নিচের কাজ করে নিচের বেসিনটার সাথে সাথেই পরিষ্কার করে ফেলি।
কারণ সব কিছু যখন পরিষ্কার দেখা যায় যে সব কিছু পরিষ্কার আছে, তখন আসলে মনে আনন্দ পাই যে হ্যাঁ আজকে ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, ভালোভাবে পরিষ্কার হয়েছে, তখন মনে আনন্দ পাওয়া যায়। আর ময়লা আবর্জনা থাকলে তো আর কথাই নেই, ওটা যে আনন্দ নাকি আল্লাহ মহদে ভালো জানে। করলাগুলো আনছে 3-4 দিন হয়ে গেছে, আমরা মানুষ কম থাকাতে আসলে খাওয়া হয় না। আর আমাদের প্রতিদিনই এমনটা হয় যে বেশিটাই মানে দাওয়াতে যাই, দাওয়াত পড়ে যায়, যার কারণে আসলে ওইভাবে বাসার তরকারিগুলো একটু নষ্ট হয়ে যায়। আজকে এখানে তো কালকে ওইখানে এরকম হয়ে যায়। এখন তো করোনার মাঝখান দিয়েও প্রচুর দাওয়াত খাইতে হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। ঘরে থেকে উপরে সবুজ, ভিতরে কিন্তু এই যে লাল হয়ে গেছে, পেকে গেছে। করলাটা কেটে নিয়েছি আমি। করলাতে কাঁচামরিচটা একসাথে লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি, কারণ হলো একসাথে দিলে করলা যেহেতু তিতা প্লাস হলো একটু যদি লবণ মরিচ কম হয়, ঝাল কম হয়, তাহলে একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে। অনেকটাই বলা যায় যে একটা মিষ্টি টাইপের আর কি তরকারি, হালকা মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে রসুনও দিয়ে দিছি, রসুনটা এভাবে কুচি করে দিয়ে দিছি আর কি। আর হলো যেটা দিব, চিংড়ি মাছ নিয়ে নিছি কয়টা, চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছটা আমি সবসময় ফ্রিজ থেকে বের করে আমি বরফ থাকা অবস্থায় কেটে নেই। বরফ থাকা অবস্থায় কেটে নিলে সুবিধা হয়, কাটতে খুব একটা ঝামেলা হয় না। চিংড়ি মাছ, ইলিশ মাছ প্লাস হলো আরও কিছু মাছ আছে যেগুলো একটু হালকা বরফ করে কাটলে মানে সাইজটা খুব সুন্দর হয়। একটু পানি লাগছে, সাথে সাথেই খোসা উঠে গেছে। আমি এগুলো ছোট করে দিব, এগুলো কিন্তু এত বড় রাখবো না। এই করিস না, ভাত উতরাই গেছে। আমরা তো বাড়ির চাল খাই, ওই হিসেবে ভাতটা হইতে একটু সময় লাগে। যাই হোক, অভ্যাস হয়ে গেছে। কিনা শুধু হলো বাসমতি চালের ভাতটা আর হলো মিনিকেট, এই দুইটা ভাত ছাড়া আসলে ভালো পড়ে না, খাওয়া যায় না। দুইটার দামই বেশি, আর আমাদের যেহেতু দেশে ধান চাল আছেই, আমরা এই জন্যই দেশ থেকে নিয়ে বেশিটা খাই। ছোট পিস করে দিব, বড় পিস দিব না। এখনো কিন্তু ভিতরে একটু একটু বরফ হয়ে আছে, এই জন্য কাটতে অসুবিধা হচ্ছে। যেহেতু ছোট এমনি দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা কিন্তু সেই মজা হয়, কিন্তু অনেক মজা হয়। আপনি আসলে যত কিছু দিয়ে যত কিছু বাট যেতে হবে, একটা তরকারির সাথে এই মাছটা যাবে কিনা, বা একটা মাছের সাথে মানে কি বলবো, দুইটা মাছ দিয়ে তো আর একসাথে তরকারি করা যায় না, করে না মানুষ। নর্মালি যদি রুই মাছ দিয়ে করে তাহলে রুই মাছ দিয়ে করে, রুই মাছের সাথে কিন্তু ইলিশ মাছ দিয়ে দেয় না। হ্যাঁ, একটার সাথে আরেকটা যাওয়ার একটা ব্যাপার আছে, ওই ব্যাপার অনুযায়ী আসলে আপনি যত বেশি বুদ্ধি খাটিয়ে রান্না করবেন তত বেশি মজা হবে। আমরা খুব খেতে পছন্দ করি, আমরা যদিও বাসায় কম রান্না হয়, করি না যে তা না, করি, খেতে খুব পছন্দ করি আমরা। যেখানে যে অনেক বেশি খেয়ে ফেলি ব্যাপারটা এরকম না। পছন্দ করার অর্থ কিন্তু এটা না যে খাবার খেতে ভালোবাসার অর্থ এটা না যে পেট ভরে না আটলেও তারপরে গলা দিয়ে ঢিপে ঢিপে খেয়ে ফেলে, ওইটা না। খাবারটা মজা করে রান্না করতেও পছন্দ করি, মজা করে খেতেও পছন্দ করি। যতটুকুই খাই মজা করেই খাই, তৃপ্তি করে খাই।
পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন এটা রেখে দিব পানি ঝরুক, তাহলে তাহলে আর পানি উঠবে না ইয়ে থেকে, করলা ভাজি থেকে। করলা তো ধুয়েই কেটে নিছি। আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রচণ্ড খিদা লাগছে, আমি গোসল করে খাবো। কারণ হলো রান্নাটা হয়ে আসছে, যেহেতু ভাত হতে হতে আমার কাজ শেষ হয়ে যাবে। গরুর গোস্তটা ঝোল কমলেই উঠাই ফেলবো, উঠাই তারপর হলো পড়িস না, পড়ে গেছে আমার করলাটা বেসিংয়ে। যাই হোক, বেসিংটা ধোয়া ছিল, এটা হলো বড় কথা। ঝোল কমবে, আরো কমবে, তারপর হলো আমি করলা ভাজিটা করে তাড়াতাড়ি করে গোসল করব, খাবো, নামাজ পড়বো। খুব ভালো হয়েছে। আমার রান্না অনেকটাই হয়ে গেছে, আমি ফাঁকি দিয়ে যাইয়া গোসল টোসল করে ফেলছি। আসলে খুব বেশি ক্লান্ত লাগা শুরু হয়েছে। আমার তো বাকি একটু রান্না ছিল, ওই রান্নাটা এখন করব। করলা ভাজি ছিল বাকি, এখন করলা ভাজিটা করবো আর কি। বিসমিল্লাহ। আসলে এক এক বাসার এক এক সমস্যা, আমার এই বাসার মধ্যে কিন্তু ওনারা ইয়ে দেয় নাই, রান্না করে কোনো তাক দেয় নাই। এগুলার তাক না দেওয়াতে, খোফ না দেওয়াতে আমার পাতিল টাতিল রাখতে একটু অসুবিধা হয়। আমি রান্না করে চুলার পাশেই রেখে দিছি, কারণ ডাইনিংয়ের উপরে সব পাতিল টাতিল নিয়ে হাজির করলে দেখতে ভালো দেখা যায় না, সেজন্য আমি চুলার পাশেই রেখে দিছি। এখানে বাসায় থাকবো কি থাকবো না এটা আসলে ঠিক করতে পারতেছি না, হয়তো বা রিসেন্টলি ছেড়েও দিতে পারি। অলরেডি কিন্তু কথা বলা আছে ম্যানেজারের সাথে যে আপনারা ভাড়াটিয়া পাইলে জানাবেন, আমরা আবার আমাদের আগের বাসায় বাসা খালি পাইছি, হয়তো এখানে চলে যাব। এখানে আবার ভাড়াটা একটু বেশি, বেশি হলেও দেখা যায় যে আমরা এখানে একটু গলির ভিতরে পড়ে গেছি, তো এখান থেকে মুভ করাটা বিশেষ করে আমার জন্য একটু চারতলা বাসা প্লাস হলো ওঠানামা করতেও সমস্যা। আর কোনো কারণে যদি একটু মার্কেট টার্কেটে যাবো ভাবি, যে সেই শাপলা চত্বর থেকে 5 মিনিট হেঁটে ভিতরে আসতে হয়, 5 মিনিটও আসা যায় না, 7 মিনিট 8 মিনিট লেগে যায়, আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। রিক্সা গলির ভিতরে আসতে চায় না, রাস্তা ঘুরে অন্য রাস্তা দিয়ে মডেল স্কুলের সামনে দিয়ে ঘুরে আসতে হয়। এই জন্যেই আসলে পেরেশানিতে আসি চেঞ্জ করার জন্য, কিন্তু ওইখানে ভাড়াটা অনেক বেশি পড়ে যাবে। ভাড়া বেশি পড়লো, ওই বাসাটা আমরা আগে ছিলাম তো, বাসাটা সুন্দর মোজাইক করা, রান্নাঘরও বড়, 2টা রুম, খুব বড় বড় 2টা বাথরুম, তাও বড় বড়, টাইলস করা। এখানে তো শুধুমাত্র আমার রান্নাঘরের এই ওয়ালটা, 2টা ওয়ালেই শুধু টাইলস করা, বাথরুমটা একটু টাইলস করা, আর না হওয়ার কোনো কিছুই সুন্দর না, নর্মাল ফ্লোর। আমি বৈশা মাইজা পরিষ্কার করছি। করলা ভাজিতে আমি কিন্তু লবণ ব্যতীত কোনো কিছুই দেই না। আজকে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব করলা ভাজিটা, সেই জন্য আমি এখানে একটু হলুদ পাউডার ব্যবহার করছি, তাও সামান্য, এই যে, কারণ শুধুমাত্র চিংড়িতে একটু কালার হওয়ার জন্য আর কি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম সাথে সাথে। করলা ভাজিটা কিন্তু হলুদ মরিচ ছাড়া রান্না করলে শরীরের জন্যও ভালো, এটা শুধু রান্নার জন্য ভালো না, দেখতে সুন্দর না, সেটা শরীরের জন্যও ভালো।
কালার হয়েছে। যে দেখেন অত বেশি দেই নেই হলুদ, সামান্য বেশি। এখন করলা দিলে ঠিক হয়ে যাবে। কেউ অনেকেই খাইছেন, যারা খান নাই তারা করলা ভাজির সাথে চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন। আমার এগুলো তো বড় চিংড়ি ছিল, ছোট চিংড়ি হলেও কোনো অসুবিধা নাই, ছোট চিংড়ি দিয়ে আরও বেশি মজা হয়। আমি এখানে চিংড়ি দেওয়ার কারণে আমি আজকে করলাতে আলু দিই নাই। যদি চিংড়ি মাছ না দিতাম তাহলে আলু অবশ্যই দিতাম। এবার চুলা কমাই দিব। করলা সবসময় ছোলা ডিম করে রান্না করতে হয়। ডিম না মাঝারি আছে আর কি, ডিম থেকে একটু বেশি দিয়ে রান্না করতে হয়, তাহলে করলাটা সিদ্ধ হওয়ার সুযোগ পায়, পুড়ে যায় না। না হয় কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মহিলাদের হাত আসলে খুব একটা শুকনা থাকে না, সারাক্ষণেই দোয়া ফালা করতে হয়। এখন একটু করলা ভাজি বসাইছি, এটার জন্যই আমার কয়টা ধুইতে হচ্ছে। একটাতে পেঁয়াজ ছিল, একটাতে করলা ছিল, একটাতে চিংড়ি মাছ ছিল। সাথে সাথে ধোয়া ফেলাতে সাথে সাথে করে ফেললে কাজে জিবি জিবি হয় না। খাওয়ার পানি বসাই দিছি, খাওয়ার পানি হয়ে গেছে। খাওয়ার পানি অনেক আগে বসাইছি আমি। করলা ভাজিতে কিন্তু কাঁচামরিচটা আগে আগে দিয়ে দিবেন, আমি শুরুতেই বলছি। আমি রেসিপি শেয়ার করতেছি না, তারপরে বলে দিচ্ছি আর কি, নর্মালি বলে দিচ্ছি। অবশ্যই রেসিপি শেয়ার করার মতোই। আজকে আমি কিভাবে কি করলাম, ভিডিওটা এত এত লং করছি, আজকে 1 ঘন্টার উপরে হয়ে যাবে ভিডিও। আসলে কেউ বলে যে ভিডিও লং করলে ওয়াচ টাইম ভালো আসে, কেউ বলে যে ভিডিও লং করলে ওয়াচ টাইম কম আসে। যাই হোক, দেখা যাক কি হয়। আল্লাহ দিয়ে শুরু করছি, আগে হোক পরে হোক সাকসেস হবো, এটা ভরসা আছে ইনশাল্লাহ। আরেক পাতিল বসাই দিলাম খাওয়ার পানি, যেন শর্ট না পড়ে, কারণ পানিটা এত বেশি লাগে, তার উপরে গরম করতেছে কেমন, সবারই আসলে কম বেশি পানি লাগে। আমি এখন করলা ভাজিটা হলেই ভাত খেয়ে ফেলবো, সবাইকে পরে দেওয়া হবে ভাত, কারণ আমার খুব খিদে লেগে গেছে। আমি আজকে সারাদিন কি খেয়ে দিয়েছিলাম। আসলে বাসায় যখন একা থাকি তখন আর রান্না বান্না করতে ইচ্ছা করে না, করা হয়ও না ওইভাবে, নর্মালি না খেয়েই থাকি বেশিটাই। যে একেবারে হালকা পাতলা ঘরে যদি কিছু থাকে ওইটা খেয়ে থাকি। আমি খেতে বসে গেছি করলা ভাজি। আমার খুব বেশি খিদা লাগছে, আসলে ওয়েট করতে পারতেছি না। অনেক
মজা হয়। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা খুব খুব মজা হয়। আমি কিন্তু প্লেটে খাবার ঠিক যতটুকু আনছি বোঝা যাচ্ছে না, আমার প্লেটটাও যেহেতু সাদা এই জন্য বোঝা যাচ্ছে না, ভাতটাও একেবারেই সাদা। এটাই খাবো, এতটুকুই খাবো রাত্রিবেলা, বেশি খাবো না। আমরা কিন্তু বাসায় ডাল রান্না করি কম বেশি, কিন্তু আমরা ডাল দিয়ে ভাত খেতে পারি না। যখন ডাল ভর্তা ডিম হয় ওইটা আলাদা বিষয়। নর্মালি ভাতের সাথে ডাল মাইখা খাইতে পারি না। সবাই খাওয়ার পরে একটু একটু করে পেটে টান দিয়া খায়। আলহামদুলিল্লাহ, মানে কি যে বলবো, এত নিয়ামত হয়েছে করলা ভাজিটা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, খুব মজা পেয়েছি করলা ভাজিটা খেয়ে। একটা গরুর মাংস দিয়ে খাবো। আমার খুব পছন্দের হলো গরুর মাংসের সাথে একটু চর্বি একটু মাংস থাকে, ওই পিসগুলো খুব মজা লাগে। এটা হলো গরুর শিঙার মাংস, ওইটাতে একটু চর্বি থাকে মাংস থাকে। কিন্তু রানের মাংসটা অনেকে সলিড মাংসটা নেয়, ভাবে যে শিঙার মাংস নিলে ঠকে যাবে। আসলে সলিড মাংস মজা হয় না, ভালো হয় না, স্বাদও কম হয়, চাওলা চাওলা হয়। যে মাংসটাতে হাড্ডি এবং হলো হাড্ডি মাংস চর্বি একসাথে থাকে, ওটা মজা হয়। আপনি যেভাবেই রান্না করেন না কেন ওটা খুব মজা হয়। এক পিস কলিজা ছিল, ঈদের দিন তো কলিজা রান্না করে খাওয়া হয়ে গেছে, তারপরে এটা রয়ে গেছে কোন ফাঁকে, ছোট একটা পিস। আমার বাবার বাড়িতে সবসময় কোরবানিতে খুব মজা পাইতাম আমরা, মানে খাওয়ার থেকে দেখার আনন্দ খুব বেশি ছিল। আব্বা একা কোরবানি করে তো, সেই বড় বড় পাতিলে করে আম্মা 3 পাতিল রান্না করে ফেলে মাংস, বড় গরু দেয়, তারপর হলো একা কোরবানি দেয়। আম্মা ঈদের দিন যা রান্না করে তার ফ্রিজেও রাখে না। আমার কথা হলো ঈদের দিনের মাংসটা যে স্বাদ পরে আর স্বাদ থাকে না, সত্যি কথা। আমরা তো সবাই এরকম
প্লেটে করে এক প্লেট নিয়ে নিয়ে বসতাম, রুটি 2টা 3টা 5টা 7টা যে যা খাইতে পারি। পানি খাওয়াতে আমার পেট ভরে গেছে, ভাতটা একটু বেশি বেশি লাগতেছে। আসলে কিছু মনে করবেন না, ওড়না পরে ভিডিও করলে আসলে বারবার ফোনটা চলে যায়, হ্যাঁ ওই জিনিসটা আমার খারাপ লাগে। এখন তো প্রচুর গরম পড়ে, হিজাব পরে ভিডিও করতে পারি না। বলছিলাম হিজাব পরে ভিডিও করবো, কিন্তু করতে পারি না। আজকে আমি একটা নামাজের হিজাব কিনে আনছি, ইনশাল্লাহ ধুয়ে দিছি এনেই, আমি কোনো কিছু ধোয়া ছাড়া পরি না। ইনশাল্লাহ ইচ্ছা আছে ওই হিজাবটা পরে ভিডিও বানানোর আর কি, দেখা যাক কী হয়। আমার খাওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেছে। ঢাকায় মনে হয় এই প্রথম আমি এত তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলছি এবং একা একা খেয়ে ফেলছি। এখনও 9:30 বাজে নাই, আমার এত বেশি ক্ষুধা লাগছে কিছু খেয়ে নাই। না হয়তো 11টা 11:30-র আগে নর্মালি কখনো খাওয়া হয় না, মিনিমাম তো 10:30 11টা বাজেই, একেবারে মিনিমাম যদি হয় আর কি। আজকে প্রচুর ক্ষুধা লাগছে। আর আমরা বের হয়ে ভাবছিলাম যে রেস্টুরেন্ট থেকে নাস্তা পানি কিছু আনবো, কিন্তু আজকে মাত্র লকডাউন উঠছে তো এখন অ্যাভেলেবেল খাবার পাওয়া যায় না, মানে যতগুলো মেনু থাকে সব পাওয়া যায় না। এই হলো অবস্থা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বেশি বিরক্তিকর একটা ভিডিও বানাইছি, যাই হোক আপনারা পাশে থাকলে সব কিছুই সম্ভব। যে যতটুকু পারেন ততটুকু দেখবেন, আপনাদের সবার সাপোর্টেই কিন্তু আমি 1K প্লাস করতে পারছি। কারণ শুরুতে আমি পুরো 1 বছর কিছুই জানতাম না ইউটিউব সম্পর্কে। আমার কিন্তু চ্যানেলের বয়স 1 বছর প্লাস হয়ে গেছে। আমি কিন্তু চ্যানেল সম্পর্কে কীভাবে কী করতে হয় আমার কোনো আইডিয়া ছিল না, আমার কোনো গাইডলাইন ছিল না। আমার 14 গোষ্ঠীর মধ্যে 1 গোষ্ঠীর মতো কেউ ব্লগিং করে না। বাট এখন আমার পরিচিত একটা আপু না, সে আমার ছোটো, আমরা একই স্কুলে পড়তাম। ওর নানার বাড়িতে থেকে পড়তো। তো যাই হোক, ও আমাকে সবসময় আপু বলেই ডাকে। ও আমাদের অনেক ছোটো ছিল, আমরা যখন ক্লাস 10-এ, মেবি ও তখন 8-এ পড়ে। তো এখন দেখি যে ও ব্লগিং করে, তো ওর সাথে আমার প্রায় কথা হয়। আর আমাকেও মানে প্রত্যেকটা মানুষকে আসলে বলতে হয়, বুঝাইতে হয়। হ্যাঁ, আমরা যখন একটা নতুন চাকরিতে জয়েন করি সবাই
তখন কিন্তু চাকরির ব্যাপারে আমরা তেমন কিছু জানি না, আমাদেরকে কিন্তু 1 সপ্তাহ 10 দিন 15 দিন সবাই কিন্তু ট্রেনিং দেওয়ায় বা ট্রেনিং দেওয়ার সুযোগ দেয়। ঠিক এটা একটা ওই রকমই অনেকটা, যে জানতে হয়, বুঝতে হয়, যত বেশি জানা যায়, যত বেশি মানুষের সাথে কমিউনিকেশন করা যায়, তত বেশিই কিন্তু এটা সম্পর্কে জানা যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন চলার মতো অনেক কিছুই জানি ইনশাল্লাহ। এখন তো 1K প্লাস পেয়ে গেছি, হয়ে গেছে। এখন আমার মানে আশা রাখি খুব শীঘ্রই আমার ওয়াচ টাইমটা ফিল আপ হবে ইনশাল্লাহ। 15 দিন, 1 মাস 15 দিন লাগবে না হয়তো, খুব কাছাকাছি চলে আসছি। আর আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, ইনশাল্লাহ হয়ে যাবে 15 দিন। আমার কাছে একেবারেই ব্যাপার না যদি আপনারা পাশে থাকেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর লকডাউন ছেড়ে দিছে তার মানে এটা নয় যে করোনা চলে গেছে, তার মানে এটাই যে করোনা এখনও আছে। আমরা সাবধানে চলতে হবে, সতর্কভাবে চলতে হবে, সবাইকে নিয়ে সাবধানে বাঁচতে হবে, এটাই হলো কথা। হায়াত এমন একটা জিনিস, মানুষ সবসময় আমার আম্মা, আমার দাদি, আমার নানু, ওনাদের কাছ থেকে শুনছি যে মানুষ কিসমতের বেশি খায় না, হায়াতের বেশি বাঁচে না। এটা হলো মেন কথা। হায়াত যতদিন আছে ততদিন আমরা সকলেই বাঁচবো। হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে মরতে হবে, কিন্তু একটাই হলো সতর্কভাবে মরতে হবে। এমন মৃত্যু কেউই কাম্য না যে আত্মীয় স্বজন কাছে আসবে না, খুব কষ্টের জিনিস। যাই হোক, ভালো থাকবেন। অনেক 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 বোরিং একটা ভিডিও বানাইলাম। আল্লাহ হাফিজ।